নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 32শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার, 1346 সন, ইংরেজি 15ই জুন 1939 খ্রিস্টাব্দ। ইদানিং প্রচণ্ড গরম পড়েছে। দুপুরের দিকে আশ্রম সংলগ্ন চরের বালু তেতে আশ্রমের সামনের দিকের আবহাওয়াটা অগ্নিময় করে তোলে। বেলা পড়ে আসলে অবস্থাটা ধীরে ধীরে সহনীয় হয়ে ওঠে। আজ বিকেলে শ্রী শ্রী ঠাকুর কিশোরীদার ঘরের পাশে বাবলাতলায় কাঠের ঘরে ফিলান্থ্রপি অফিসে আসন বিছিয়েছেন। দেখতে দেখতে ভিড় জমে উঠল। আলাপ আলোচনা জমাট বাঁধতে লাগলো। হেমদা হিটলারের আত্মজীবনীর কথা শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন। শ্রী শ্রী ঠাকুর একটা জায়গা দাগিয়ে রাখতে বললেন। হিটলার সেখানে বলেছেন, আপস্টার্ট অর্থাৎ হঠাৎ বড়লোক যারা, তারা হীন অবস্থার লোকেদের সঙ্গে মিশতে পারে না। ভয় হয় তাদের পূর্বেকার দুরবস্থা বুঝি লোকে টের পাবে, তাদের সম্মান কমে যাবে। শ্রী শ্রী ঠাকুর এই কথা শুনে বললেন, কিন্তু সত্যিকারের বড় লোকেরা এমনটি হয় না। হেমদা হিটলারের জীবনী থেকে দেখালেন যে হিটলার ঠিক সেই কথাই লিখেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স চলে গেলে তারা কিন্তু খুব বড় হয়ে ওঠে। কথা প্রসঙ্গে ঠাকুর বললেন, বাইরে থেকে আমরা গরিব লোকের যেটা প্রবলেম মনে করি সেটা কিন্তু আদতে প্রবলেম নয়। ওদের সঙ্গে এক হয়ে মিশলে তবে বোঝা যায় তাদের সুবিধা অসুবিধা কী এবং কোথায় এবং তার প্রতিকার কী। মানুষের দুর্ভোগের পিছনে থাকে সাধারণত কতগুলি চরিত্রগত ত্রুটি, তা নিরাকরণ না হলে দুর্ভোগ যায় না। শ্রী শ্রী ঠাকুর নিজে কুলি সেজে কুলির দলে মিশে কুলির কাজ করে তাদের দুঃখের সঙ্গে পরিচিত হয়েছিলেন কিভাবে, সেই গল্প করলেন। শ্রী রামকৃষ্ণদেব সম্পর্কে কথায় কথায় বললেন, রামকৃষ্ণ ঠাকুর যে কি দিয়ে গেলেন কেউ বুঝল না। অনেকে তাকে নকল করবার চেষ্টা করে, কিন্তু নকল করে কি আর তা হওয়া যায়? কালিদা একজনের কথা তুললেন। হাব ভাব ভঙ্গিতে তিনি নাকি শ্রী রামকৃষ্ণদেবকে অনুসরণ করতেন। ঠাকুর বললেন, অ্যাডমাইরেশন থাকলেই বাঁচোয়া, নচেত ওরকম করা অনেক সময় বিপজ্জনক। বৈশিষ্ট্যকে বাদ দিয়ে হীনত্ববোধের তাড়নায় কৃত্রিম চালচলন নিয়ে চলা ভালো নয়। ওতে মানুষ আত্মপ্রতারণার পথে এগিয়ে চলে। শিশুপালের কথাও হলো এই প্রসঙ্গে। প্রফুল্লদা বললেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, এই জন্যই কি বলে? ঠাকুর বললেন, হ্যাঁ। তারপর আর্য সভ্যতার কথা উঠল। বললেন, আর্যদের যে কি জিনিস ছিল তা কল্পনায় আনা যায় না। ক্যাবিনেট ফর্মড হতো বিপ্র ক্ষত্রিয় বৈশ্যদের প্রধানদের নিয়ে। প্রধানের প্রধান, তাদের প্রধান, এইরকমভাবে একটা সুন্দর গ্রেডেশন ছিল। যারা যত বেশিকে পূরণ করত তারা তত বড় প্রধান। প্রধানমন্ত্রী সর্বদা ঠিক হয়েই থাকত। উপযুক্ত লোক নির্বাচন নিয়ে কোনো গণ্ডগোল উপস্থিত হতো না। অন্য দেশ ভারতবর্ষকে আক্রমণ করার সাহসই পেত না। সব যাত্রা দারুণ কম্প্যাক্ট থাকতো, আর অনুলোম বিয়ে থাকার দরুন সারা যাত্রা যেন দানা বেঁধে থাকতো। আর এতে ইভলিউশনের সুবিধা হতো। যথাক্রমে 5, 7 ও 14 পুরুষ ধরে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের ভিতর যদি ব্রাহ্মণ সংস্কার দেখা যেত,
তাদের বিপ্র করে দেওয়া হতো। উন্নতির পথ সব দিক থেকে খোলা ছিল। আগের কালে টাকা দিয়ে একজনের সামাজিক পজিশন ঠিক করা হতো না। কারো হয়তো 50 লাখ টাকা আছে, কিন্তু কেউ হয়তো 5 টাকায় সংসার চালাচ্ছে, অথচ ইনস্টিংক্ট বড়, সেই বড় বলে গণ্য হতো। ইনস্টিংক্ট, হ্যাবিট, বিহেভিয়ার, অ্যাক্টিভিটি, এইগুলো ছিল মাপকাঠি। লার্নিংকে কখনো শিক্ষা বলা হতো না। চরিত্রগত না হলে তথাকথিত পাণ্ডিত্যের কোনো মূল্য দেওয়া হতো না। সবসময় লক্ষ্য ছিল জ্ঞান, গুণ যাতে জন্মগত সংস্কার ও সম্পদে পরিণত হয়। বর্ণাশ্রম ধর্ম এত সূক্ষ্ম, উন্নত ও বৈজ্ঞানিক ব্যাপার যে অনেকে এর অন্তর্নিহিত তথ্য বুঝতে না পেরে একে বৈষম্যমূলক মনে করে। এর চেয়ে বড় ভুল আর নেই। যারা বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ধর্মকে বিপর্যস্ত করার উদ্দেশ্যে জেনারেস পোজ নিয়ে ইনফেরিয়ারদের খেপিয়ে তোলে, তারাই সমাজের মহাশত্রু। শ্রীরামচন্দ্র সম্মুখের প্রতি অত কঠোর হয়েছিলেন কারণ সম্মুখের মুভমেন্টটা বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে একটা প্যাশনেট রেড বই, আর কিছু নয়। অশ্বমেধ যজ্ঞের কথা উঠতে বললেন। যজ্ঞে বহু লোক একত্রে সমবেত হতো, তাই ঘি পোড়ানো হতো। অ্যাটমসফিয়ারটা আয়োনাইজড হয়ে যেত, তার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। ওই জিনিস ইনহেল করলে আয়ু বেড়ে যেত। যজ্ঞে হোতা, উদ্গাতা, ব্রহ্মা ইত্যাদি থাকতো। ওটা কতকটা ডেমনস্ট্রেশনের মতো। উদ্গাতারা স্লোগান গেয়ে বেড়াতো, তা লোকের মনে গেঁথে যেত। প্রিন্সিপালস আর স্লোগানের আকারে জনসাধারণের কানে বারবার না ঢুকলে তারা গ্রহণ করতে পারে না। এক দাদা বিদায় নিতে এসেছিলেন। তিনি চলে যাবেন। তাকে সস্তায়নীর 5টি বিধি নিখুঁতভাবে পালন করতে বলে দিলেন। সেই সঙ্গে আরও বললেন, সস্তায়নী পালা মানে যুগপৎ 5টি নীতি সক্রিয়ভাবে মেনে চলা, তাতে উন্নতি অনিবার্য হয়ে ওঠে। উক্ত দাদা চলে যাওয়ার পর পূর্ব প্রসঙ্গ ধরে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় অশ্বমেধ যজ্ঞে অশ্বকে বলি দেওয়া হতো না, বরং ঐক্য ও মিলনের প্রতীক রূপে অশ্বকে নার্চার ও নারিশ করা হতো। এখানে মেদ ধাতুর অর্থ হচ্ছে মিলিত হওয়া। অশ্বকে সমাদর করে অশ্ব প্রেরক রাজার সুপ্রিমেসি উইথ ডিউ রিগার্ডস অ্যাকসেপ্ট করা হতো। সকলে যে রাজার অনুগামী এবং তার সঙ্গে ঐক্য মিলনকামী, তাতে এই বোঝা যেত। আলোচনা প্রসঙ্গের এই অংশে আমরা জানতে পারলাম শ্রী শ্রী ঠাকুর আর্য সমাজ সম্পর্কে আমাদেরকে কী তথ্য দিয়েছেন বা কী কথা বলে গেছেন। আজকের পর্বটি আপনাদের জন্য এইটুকুই রইল। পরবর্তী পর্বে আমরা এর পরের অংশগুলি নিয়ে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করি পরমপিতার কাছে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।